দিন রাত ঘরে বাইরে কাম করতে করতে একেবারে ডিপ্রেশনে যাইতেছি গে। মানুষের কাছে করলে কয় একটু ঘুরে বেড়ায় হোগা, মন টুন ভালো লাগবো, ডিপ্রেশন থেকে বাইরে হবা। ঘুরতে বেড়াইতে যদি টেহা নাগে, অতি টেহা যদি আমার ব্যাগে থাকতো, ও বা টেহা থাকলে তো ডিপ্রেশনে যাইতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকটা গৃহিণীর কাছে তার নিজের সংসার যেমন একটা মানসিক প্রশান্তির জায়গা, ঠিক একইভাবে সংসারের রোজকার রুটিন, নিয়ম কানুন, কাজকর্ম এগুলো একইভাবে করতে করতে একটা সময় একঘেয়েমি চলে আসে। যতই একঘেয়েমি আসুক, যতই ক্লান্তি আসুক, একটা জিনিস খেয়াল করে দেখবেন, নিজের ঘর বাড়ি সংসার রেখে কোনো জায়গায় যদি আপনি বেড়াতে যান, সর্বোচ্চ হলে 1 দিন বা 2 দিন আপনার ভালো লাগবে। এরপর দেখবেন যে ঘুরে ফিরে মনটা সেই সংসারেই পড়ে আছে। নিজের বাসা ছেড়ে অন্য কোথাও গিয়ে 1-2টা রাত যে থাকবো, তো সেটা চিন্তা করলেও কিন্তু মনে একেবারে শান্তি পায় না। কোথাও গিয়ে যদি 1 রাত বা 2 রাত থাকতে হয়, সব কিছুই একেবারে অসুবিধা মনে হয়। আমরা মেয়েরা আমাদের নিজেদের সংসারে একটা গদবাঁধা রুটিনের মধ্যে আবদ্ধ হয়ে যাই। সবারই যার যার আলাদা কাজের একটা ধরন থাকে। তো একটা জিনিস খেয়াল করবেন, আপনি একটা কাজ যেভাবে করছেন, হয়তো বা আপনার নিজের মা সেই কাজটা পছন্দ করছে না, আপনার অনেকগুলো ভুল সে ধরে ফেলছে। আবার আপনি আপনার মায়ের কোনো কাজ দেখছেন, সেই কাজটা আবার আপনার মন মতো হচ্ছে না, হয়তো বা আপনি আপনার মায়ের অনেকগুলো ভুল ধরে ফেলছেন। আসলে প্রত্যেকটা মেয়ে নিজের সংসারে নিজের মতো করে কাজ করতে করতে এক একজন আমরা পণ্ডিত হয়ে যাই। আমার যেহেতু এখন ঘরে বাইরে 2 জায়গায় কাজ করতে হয়, তো সংসারের বেশ কিছু কাজ জমে গেছে। আজকের ভিডিওতে সেগুলোই আপনাদের সাথে নিয়ে শেষ করব। সংসারের যে কাজের চাপ, সেগুলো একেবারে এক চুটকিতে আজকে উড়িয়ে ফেলবো। আমার ওভেনটা বেশ অনেকটা ময়লা হয়েছে। তো যতটুকু ময়লা দেখতে পাচ্ছেন, এতটুকু ময়লা আসলে আগে কখনো হতে দিতাম না। দেখা যেত যে খাবার গরম করার পর যদি ছিটো ফোটাও পড়তো, ভেজা কোনো কাপড় দিয়ে সেটা মুছে আনতাম। কয়েকদিন ধরে সেই কাজটা করা হচ্ছে না, তো সেই জন্য আজকে সবার আগে ওভেনটাই পরিষ্কার করে নিব। আমার গত কয়েকটা ভিডিওতে সাজিয়া সানজিদ আইডি থেকে একজন আপু কমেন্ট করছেন, আপু আপনার ডিপ ফ্রিজটা সম্পর্কে একটু বলে দিবেন, আর হায়ার ব্র্যান্ডের ডিপ ফ্রিজটা ইউজ করতে হলে এর পাওয়ারটা ঠিক কতটুকু রাখতে হবে সেটা একটু দেখিয়ে দিবেন। তো আপু, আমি আসলে খুবই দুঃখিত এত দেরিতে আপনার কমেন্টের আনসার দেবার জন্য। তো এখন দেখিয়ে দিচ্ছি। হায়ারের এই ডিপ ফ্রিজগুলো যেহেতু নর্মাল ফ্রিজ হিসেবে ইউজ করা যায়, তো আপনি যদি বরফ না চান, শুধুমাত্র ফ্রিজের যে নর্মাল পোর্শন আছে সেভাবে ফ্রিজটা ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে পাওয়ারটা 1 অথবা 2 এর মধ্যে রাখলেই হবে। তো এরপর আপনি যদি বরফ চান বা আপনার ফ্রিজে যদি পরিমাণে কম জিনিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারটা আপনি 3 থেকে 5 এর মধ্যে রাখতে পারেন। আর ডিপ ফ্রিজের ভেতরে যখন বেশি পরিমাণ জিনিসপত্র আপনি রাখবেন, তখন অবশ্যই সেই পাওয়ারটা 6 থেকে 7 এর মধ্যে রাখবেন। এই টেম্পারেচারে জিনিসপত্রগুলো ডিপ ফ্রিজের মধ্যে রাখলে আপনার ফ্রিজের জিনিসপত্রগুলো ভালো থাকবে। তো আশা করি আপু আপনার আনসারটা আমি দিতে পেরেছি। প্রতিদিনের রুটিন মতো কাজ করলে দেখবেন যে সংসারে তেমন কোনো কাজের চাপ থাকে না, কিন্তু সেই রুটিনের এলোমেলো হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ জমে যায়। রেগুলার কাজ করার থেকে জমিয়ে রাখা কাজগুলো কিন্তু করতে সবসময়ই কষ্ট হয়। কিছু কিছু কাজ আছে যেগুলো কিনা আজকে করব না কালকে করব এরকম ভেবে 1 দিন বা 2 দিন সময় নিতে পারি, কিন্তু পুরোপুরিভাবে এই কাজগুলো থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া সম্ভব না। তো এরকম আজকে করব কালকে করব কাজগুলো যখন আমরা একত্রে জমাতে থাকি আর একসঙ্গে অনেক কাজ হয়ে যায়, তখন একেবারে নাকের পানি চোখের পানি। তো যাই হোক, এখন হচ্ছে ওভেনটা ক্লিন করে নিচ্ছি। একজন আপু কমেন্ট করেছিলেন, আপু আপনার বাসায় 2টা ওভেন কেন, আর ইলেকট্রিক ওভেনে খাবার গরম করতে কতটা সময় নেয়? তো আপু আপনার জন্য বলছি, আসলে ইলেকট্রিক ওভেন কিন্তু মূলত খাবার গরম করার জন্য নয়। ইলেকট্রিক ওভেনে বেকিংয়ের কাজটা খুব সুন্দর হয় আর খাবার গরম করতে অনেক বেশি সময় নেয়। তো এই জন্যই কিন্তু আমার পরবর্তীতে মাইক্রোওয়েভ ওভেনটা কেনা। যারা আমার সাথে ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে একটা পার্সেল আনবক্সিং করছি। আমার পরিবারে থাকা প্রত্যেকটা আপু আমার কাছে অনেক ভালোবাসার, অনেক আপন, অনেক প্রিয়।
তো এই পার্সেলটাও এসেছে সেরকম একজন ভালোবাসার প্রিয় আপুর কাছ থেকে। পার্সেলটা খোলার পর আপুর কাজ দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। আপুর সাথে পরিচয় আমার খুব বেশি দিনের না, কিন্তু এই অল্প দিনের পরিচয়ে, এই অল্প দিনের পথ চলাতে আপু যে আমার জন্য এরকম একটা কাজ করে বসবেন সেটা আসলে আমি বুঝতেই পারিনি। আপুর নামটা আগেই বলছি না, একটু পরে বলছি। যারা আমার বা আপুর কমন ভিউয়ার্স আছেন, এই বক্সটার ভেতর থেকে একটা জিনিস বের হবে যেটা দেখলেই অনেকে হয়তো বা আন্দাজ করতে পারবেন যে এই জিনিসগুলো কার কাছ থেকে এসেছে। আপু ড্রেসের বিজনেস করেন, তো তার ভিডিওতে আমি কিছু ড্রেস দেখেছিলাম। তো তার মধ্যে একটা ড্রেস আমি আপুকে বলেছিলাম যে আপু এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আমি একটা ড্রেস আপনার কাছে অর্ডার করতে চাই। আর অন্য আরেকটা ভিডিওতে এই যে সাদা ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা দেখেও আমার খুব ভালো লেগেছিল। আমি শুধু বলেছিলাম সবগুলো ড্রেসের মধ্যে এই দুইটা ড্রেস আমার কাছে ভালো লেগেছে। আর এইদিকে দেখেন আপু কি পাগলামিটা করেছে। আমি যেহেতু তার কাছে একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো সেই হিসেবে কিন্তু আমার ঠিকানাটাও আপুকে দিয়ে দিয়েছি। তো আমি আসলে জানতাম না যে আপু এইগুলো গিফট হিসেবে একেবারে জিরো পেমেন্টে পাঠিয়ে দিবে। আসলে এই প্রত্যেকটা জিনিসের জন্য যে অনুভূতি, প্রত্যেকটা জিনিসের যে ওজন, এটা কোনোভাবেই পরিমাপ করা সম্ভব হবে না, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। মূলত এই ড্রেসটাই আমি আপুর কাছে অর্ডার করেছিলাম, যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। আমাকে গিফট হিসেবে আপু এই জিনিসগুলো পাঠিয়েছে সেই জন্য বলছি না। আসলে মানুষকে আপন করে নেবার মতো ক্ষমতা সবার মধ্যে কিন্তু থাকে না, কিন্তু এই জিনিসগুলো যার কাছ থেকে এসেছে আমার কাছে মনে হয় তার কাছে সেই অসীম ক্ষমতাটা রয়েছে। সব থেকে বড় গিফট ছিল এই গোলাপের পাপড়িগুলো। এখন হয়তো বা অনেকে আন্দাজ করতে পারছেন যে পার্সেলটা কার কাছ থেকে এসেছে। তো এই পার্সেলগুলো এসেছে যশোরের মেয়ে হেনা আইডির প্রিয় হেনা আপুর কাছ থেকে। আপুর ভিডিওর কিন্তু একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে তার বেলকুনিতে থাকা অসম্ভব সুন্দর কিছু গোলাপ ফুলের গাছ। গাছটা একেবারে ফুলে ফুলে ভর্তি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তো মাঝে মাঝে কিন্তু আপুকে দুষ্টুমি করে বলি, আপু আপনার গাছে থাকা সুন্দর ফুলগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, এগুলোর ভাগ চাই। মাঝে মাঝে তো রিমা আপুর সাথে আমার কারাকারি লেগে যায় কার ভাগ কতটুকু। তো নসিবে থাকলে কিন্তু ঠিকই পাওয়া যায়। অবশেষে আমার সৌভাগ্য হলো আপুর গাছের সেই সুন্দর ফুলগুলো ছুঁয়ে দেখার। ড্রেস দুইটা আসলেই খুব সুন্দর ছিল, বিশেষ করে ফেব্রিক্সগুলো। তো আপনারা চাইলে আপুর চ্যানেলটা কিন্তু ভিজিট করে দেখতে পারেন। আপুর চ্যানেলে খুব সুন্দর সুন্দর ড্রেসের কিছু ভিডিও দেওয়া আছে। এছাড়া আপু যে লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেয় সেগুলোও কিন্তু ভালো লাগার মতো। আর আপু কিন্তু খুব পজিটিভ আর সাপোর্টিভ মাইন্ডের একজন মানুষ। ভালো কোনো মানুষের সাথে নিজে পরিচিত হতে যেমন ভালো লাগে, অন্যের সাথে পরিচয় করিয়ে দিতেও কিন্তু অনেক ভালো লাগে। তো চ্যানেলে যেহেতু নতুন নতুন চ্যানেলের নতুন নতুন অনেক আপুরা এসেছেন, আমি সবাইকে বলবো আপুর চ্যানেলটা ভিজিট করে আপুকে আপনারা একটু আপন করে নেন। তো যাই হোক, এখানে হচ্ছে বাজার অনেকটা গুছিয়ে নিয়েছি, মানে শুকনা বাজার। এর ফাঁকেও কিন্তু ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছি। তো আগে দেখা যেত যে বাজার আসার সঙ্গে সঙ্গে সেই বাজারগুলো গুছিয়ে ফেলতাম। এখন অনেক কাজে জমা পড়ে থাকে, যেগুলো আসলে চাইলেও সময়ের কাজ সময়ে করতে পারি না। আমাদের মেয়েদের বেডরুমে থাকার সময় কম, রান্নাঘরে থাকার সময়টাই যেহেতু বেশি। তো রান্নাঘরটা যদি এলোমেলো থাকে, বাজার এখানকারটা সেখানে পড়ে থাকে, তাহলে কিন্তু আসলে সেখানে মনে কাজ করে তৃপ্তি পাওয়া যায় না। শুকনা বাজারগুলো রাতের বেলাতেই আমার বাসায় বেশিরভাগ সময় আসে, কারণ সাফানের বাবা দিনের বেলা খুব একটা মুদি দোকানে যান না। দিনের বেলা মুদি দোকানে অনেক বেশি ভিড় থাকে, এই জন্য রাতের বেলা সে মুদি বাজারগুলো করে। তো টুকটাক আরও কিছু শুকনা বাজার ছিল যেগুলো কিনা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আজকে সকালে নাস্তার পর থেকে যে কাজ করা শুরু করেছি, একেবারে কোনো রেস্ট নেইনি, একটানা কাজ করে যাচ্ছি। আমার কাছে মনে হয় ঘড়ি ধরে যদি 2 থেকে আড়াই ঘন্টা কাজ করা যায় তাহলে আসলে কাজের চাপ অনেকটাই কমিয়ে আনা যায়। তো এর মধ্যে যদি ফোনের ধান্দায় পড়ে যায়, মানে ফোনটা নিয়ে যদি 2 মিনিটের চিন্তা ভাবনায় বসি যে 2 মিনিট ফোনটা স্ক্রল করব, তারপর বাকি কাজ করব, তাহলে কোন দিক দিয়ে যে 2 ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যায় সেটা বোঝাই যায় না। চুলায় তরকারি দিয়ে যদি 2 মিনিটের জন্য ফোন নিয়ে বসি, দেখা যাবে যে তরকারির তলায় পোড়া লেগে গেছে। আমার সাথে তো এরকম অনেক হয়, আপনাদের কারোর সাথে হয় কিনা জানাবেন তো আপুরা।
SF ফাতিহা ব্লগ থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু আপনার রাইস কুকারটা দেখে আমি একটা রাইস কুকার কিনতে চেয়েছিলাম, কিন্তু এখন তো কিনতে ভয় লাগছে। আপু শীতের বিভিন্ন রকম সবজি সংরক্ষণের উপর একটা ভিডিও দেবেন। মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল। আমার মেয়ে ফাতিহা খুব অসুস্থ, সবাইকে বলবেন আমার মেয়ের জন্য যেন একটু দোয়া করে। তো প্রথমত আপু, ইলেকট্রিক জিনিস কারটা ভালো বের হবে কারটা খারাপ বের হবে এটা সিউরিটি দিয়ে বলা যায় না। আমার হয়তো বা কপাল খারাপ ছিল, এই জন্য আমার রাইস কুকারটা খারাপ বের হয়েছে। আর ফাতিহা মামুনির জন্য আমরা সবাই অনেক অনেক দোয়া করব, আল্লাহ তাআলা যেন মামুনিটাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন, শেফা দান করেন। তো কতগুলো ডিম আনা হয়েছে, যেগুলোর কিছুটা আমি কিচেনে রাখবো আর কিছুটা ফ্রিজে রেখে দেব। তো এই ডিমগুলো ধুয়ে পানি ঝরার জন্য এই ঝাঁঝরিটাতে রেখে দিয়েছিলাম, এখন হোল্ডারটার মধ্যে রেখে দিচ্ছি। ডিম হচ্ছে আমাদের বাঙালি মায়েদের একেবারে সর্বকালের সেরা সঙ্গী। তরকারি খেতে মজা হয়নি, তরকারি খেতে ভালো লাগছে না, ডিম ভাজি করে ভাত খাও। সকালের নাস্তায় ডিম ভাজি খাও, রাতের বেলা কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগছে না, একটা ডিম ভাজি করে ভাত দেই। তো এটা মনে হয় প্রত্যেকটা মাই বলে। একটা না কাজ করে ঘরের প্রায় 85% কাজই শেষ করে ফেলেছি। এখন দুপুরে রান্নাটা করে ফেলবো। রান্নার চিন্তাই সব থেকে বড় চিন্তা, এটা শেষ হয়ে গেলে মনে হয় যে মাথা থেকে বোঝা নেমে গেল। আমার পেজে গুঁড়ি মশলা নিয়ে আসার কারণে আমার চ্যানেলের যে মুরব্বী আন্টিরা আছেন তারা কিন্তু খুব খুশি হয়েছেন। নাজনীন করিম আইডি থেকে একজন আন্টি সেই শুরু থেকেই আমার কাছ থেকে কেনাকাটা করছেন। তো সেই দিন আন্টি ফোন দিয়ে বলছিলেন যে আসলে আমি মনে মনে চাচ্ছিলাম যে শিশির তুমি এরকম একটা জিনিস নিয়ে আসো। আসলে গুঁড়ি মশলা নিয়ে কাজ করা কিন্তু খুবই টাফ। একে তো খুব ভালো মানের জিনিসপত্র যাচাই বাছাই করতে হয়, এরপর সেটা প্রসেসিং এর যে ব্যাপার, যেহেতু এখন শীতের দিন, মিষ্টি মিষ্টি রোদ, তো এই মিষ্টি মিষ্টি রোদে যখন মশলা শুকাতে যাচ্ছি দেখাচ্ছে যে আমাকে অনেক দিন সময় নিতে হচ্ছে। আবার কড়া রোদে যদি মশলাগুলো না শুকানো হয় তাহলে কিন্তু মশলাগুলো মানের দিক থেকে ভালো হবে না। যেহেতু নিয়ত আছে আপনাদের মাঝে যতটুকু দেব সবসময় ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। পেজের জিনিসগুলো হাতে পেয়ে আমার চ্যানেলের আন্টিরা যখন আমাকে ফোন দিয়ে এত এত দোয়া করে, আসলে কি বলবো, টাকা পয়সা কিন্তু বিভিন্নভাবেই ইনকাম করা যায়, অথচ মানুষের দোয়া এটা অর্জনের বিষয়। তো নাজনীন আন্টি যেহেতু আমার বিজনেসের সেই শুরু থেকে আমার কাছ থেকে কেনাকাটা করছেন, তো সেদিন আন্টি বলছিলেন যে শিশির আমি তোমাকে বলেছিলাম তোমার নিয়তটা যদি এরকমই সবসময় সৎ রাখো তাহলে একটা সময় অনেক দূর যেতে পারবে। তো চ্যানেলের আপু আন্টি সবার কাছেই বলছি যে মেয়ে হিসেবে বা ছোট বোন হিসেবে আপনাদের দোয়ার হাতটা আমার মাথার উপরে রাখবেন। জানি না আসলে কত দূর যেতে পারবো, মাঝে মাঝে এত চাপ এত প্রেশার লাগে, তখন মনে হয় যে সব কিছু একেবারে ছেড়ে ছুড়ে দেই। মাঝে মাঝে মনে হয় আগের জীবনযাপনই ভালো ছিল, যখন ইউটিউব করতাম না, আপুরা কষ্ট করে ভিডিও বানাতো, সেই ভিডিওগুলো বসে বসে দেখতাম। আল্লাহর রহমতে আমার সংসারে যেহেতু কোনো রকম অশান্তি নেই, তো কোনো রকম চিন্তা ভাবনাও মাথার মধ্যে ছিল না। তো এখন আসলে মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা সব সময় ঘোরে। ঘরে বসে অনলাইনে বিজনেস করা হয়তোবা দূর থেকে সহজ মনে হয়, আসলে কিন্তু এই যাত্রাটা সহজ না। যারা এই পথে হেঁটেছেন তারাই আসলে বলতে পারবেন যে কতটা টেনশন মাথার ভেতরে থাকে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের রান্নাটা কিন্তু সেরে নিচ্ছি। এখানে বিভিন্ন রকম সবজি একসঙ্গে ভাজি করে নিচ্ছি, আর অন্য আরেকটা চুলাতে আমি কাতলা মাছ রান্না করেছি। তো এই কাতলা মাছটা যেভাবে আজকে রান্না করছি এটা কিন্তু রেসিপি আকারে আমার চ্যানেলে দেয়া আছে। আসলে বড় মাছ এরকম সেরকম করে খেতেই আমার কাছে ভালো লাগে, তার মধ্যে এই রেসিপিটা আমার খুব বেশি পছন্দ। সর্ষে বাটা, টক দই, মৌরি বাটা আর বিভিন্ন রকম গুঁড়ি মশলা দিয়ে মাছটা রান্না করেছি। আমার এই রান্নাটা কিন্তু অনেক আপুরা ট্রাই করেছিলেন আর খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছিলেন। যারা যারা এখন পর্যন্ত ট্রাই করেননি চাইলে কিন্তু রান্না করে ফেলতে পারেন। তো রান্নাটা যখন একেবারে শেষ হয়ে যাবে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিব। এই মাছটা এভাবে রান্না করলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। গ্রেভিটা খেতে একটু ক্রিমি ক্রিমি লাগে, আর যখন পেঁয়াজের কামড়গুলো পড়ে মানে বেরেস্তার উপরে, আসলে টেস্টটা যারা খাবেন তারাই বুঝতে পারবেন। কয়েকদিন ধরে মনটা একেবারে ছুটে গেছে যে বাবার বাড়িতে গিয়ে একটু বেরিয়ে আসি, কিছুদিন একটু থেকে আসি। একেবারে বিকেলের দিকে মনটা ছুটেই গিয়েছিল যে আজকে চলেই যাব, কিন্তু দায়িত্ব এড়িয়ে এখন আর যখন তখন যাওয়া সম্ভব না।
তো যাই হোক, এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিপস। তো ওই দিন তো বলেছিলাম যে চালাকি করে বড় একটা বার্গার অর্ডার করেছি। আসলে সব সময় কিন্তু চালাকি খাটে না। ওই দিন চালাকি করে আমি সফল হয়েছিলাম, কিন্তু আজকে ঠিক একই চালাকি করতে গিয়ে ধরম খেয়ে গিয়েছি। সন্ধ্যায় মা মেয়েকে নাস্তা করার জন্য মেয়ের বাবা বলেছিল ছোট্ট একটা পিৎজা অর্ডার করতে। তো আমি ইচ্ছা করে বড় পিৎজা অর্ডার করেছি, কিন্তু বিশ্বাস করেন পিৎজাটা খেতে একটুও মজা ছিল না। আসলে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তো আমার অবস্থা সেই রকম, বেশি চালাকি করতে গিয়ে আজকে ধরম খেয়ে গিয়েছি। এখন যদি ভুলেও মুখ ফসকে বলে ফেলি যে এই পিৎজাটা মজা না, তাহলে আমার মেয়ে তো ছুঁয়েও দেখবে না। তো তার সঙ্গে খেতে বসেছি আর বলছি, মা এটা খেতে খুব মজা, তাই না? বাচ্চারা কিন্তু এমনই, দেখবেন যে একটা জিনিস অলরেডি খাচ্ছে, কোনো কারণে যদি আশেপাশ থেকেও শোনে জিনিসটা মজা না, তাহলে সঙ্গে সঙ্গে খাওয়া বাদ দিয়ে দিবে। তো তার সামনে খুব অভিনয় করে করে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।